খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে, সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে। তাই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কের মুখে ফেললেন, তাকে প্রশ্নবিদ্ধ করলেন, এমন প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজারবাইজানের জলবায়ু সম্মেলন চলাকালীন সময়ে আল জাজিরাকে একটি দীর্ঘ শহীদ ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। কেন এই কথাটা বলছি সেটা আপনাদের কাছে অনেকটা আজগুবি কথা মনে হতে পারে, কিন্তু আপনারা একটা বিষয় চিন্তা করেন, যারা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রে পা এবার কি তাহলে সত্যি পদত্যাগ করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কের মুখে ফেললেন, তাকে প্রশ্নবিদ্ধ করলেন, এমন প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজারবাইজানের জলবায়ু সম্মেলন চলাকালীন সময়ে আল জাজিরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জলবায়ু ইস্যুতে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন। এবং এর মধ্যে তার সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে অংশটি, যে আগামী 4 বছর ক্ষমতায় থাকতে চায় বা আগামী 4 বছর মেয়াদ হতে পারে বা 4 বছর কম মেয়াদ হতে পারে বর্তমান সরকারের, এমন মন্তব্য তিনি করেছেন। সেটি নিয়ে সারা বাংলাদেশে এখন তুমুল হইচই শুরু হয়ে গেছে। এখন সেনাপ্রধানকে কিভাবে তিনি বিতর্কের মুখে ফেললেন, যদি সেই প্রসঙ্গে আসি। যখন আল জাজিরার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো যে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে, এই বিষয়ে আপনি কি বলেন? উত্তরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলছেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে, আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে, মানে মাথা পাগল হয়ে যাবে যে অবস্থার মধ্য দিয়ে সরকার রয়েছে, এমনটা বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন, যখন মব অর্থাৎ উশৃঙ্খল জনতা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে, তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে, কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে। এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন, অর্থাৎ শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল, স্পষ্ট করে বলছেন। এইভাবেই বিষয়টি ঘটেছিল, এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত 29 আগস্টের দিকে সম্ভবত। সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না, তার জানা ছিল না। সেনাপ্রধান বলছেন, তিনি বলছিলেন যে 5 আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। কি একজন তাকে জানাচ্ছিল শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছিলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল। এখন কেন বিতর্কের মুখে ফেললেন? যেহেতু রাষ্ট্রপতিকে বিতর্কের মুখে ফেলেছিল একটি মন্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা প্রথমে শুরু করলেন, তারপর সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম। মানব জীবনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর কাছে যে কথাটি বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি, যে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোন দালিলিক প্রমাণ নেই, এই বিষয়টি তো আমরা জানতাম। এবং সেনাবাহিনীর জানা থাকতে পারে, কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানতো না সে বিষয়েও আমরা জানি, কিন্তু সব বিষয়কে যখন খুঁটিয়ে খুঁটিয়ে তোলা হয় তখন সেগুলো তো অবশ্যই বিতর্ক ছড়াবে। এবং যখন কিনা রাষ্ট্রপতির মুখ থেকে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে এই কথাগুলো বের হবে তখন তো অবশ্যই সেগুলি স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন রাষ্ট্রপতির ওই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা কি বলেছিলেন? তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে,
তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে যে শেখ হাসিনা পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন, শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন কি দেননি সেটি আমাদের খুব হিসাবের মধ্যেই আছে। তার পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই, এগুলো পুরনো কথা। তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ। যাই হোক, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং ছাত্র জনতাকে প্রকারান্তরে এক ধরনের বিক্ষুব্ধ করে তুলেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতির অপসারণকে কেন্দ্র করে সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা সেটিও আমরা দেখেছি। এখন প্রধান উপদেষ্টা তাহলে যে মন্তব্যটি করলেন, আমাদের সেনাপ্রধানও কি কোনো বিশেষ নিয়ম নীতি লঙ্ঘন করলেন? এই প্রশ্নটি চলে আসে না? সেনাপ্রধান কি তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা কথা বলেছিলেন? নাগরিক টিভি নামে যে ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়া সম্পর্কে জানতেন না? অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যেখানে আল জাজিরাকে বলছে যে সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে, আমরা জানি সামরিক একটি হেলিকপ্টারে তিনি পালিয়ে গেছেন, কিন্তু সেনা প্রধানের বক্তব্য তো এখন মিথ্যা প্রমাণ করলেন সরাসরি আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে। এটি তোলা কি খুব প্রয়োজন ছিল প্রসঙ্গটি উত্থাপনের? যেহেতু সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন এই কথা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন, সেনাবাহিনীর সহযোগিতা মানে সেনাবাহিনী সহযোগিতা করলে সেনাবাহিনীতে একটি পিন পড়লেও সেটাও তো সেনাপ্রধানের জানার কথা। উদাহরণ হিসেবে বলছি, এত বড় বিষয় জানবেন না? তাহলে জানা সত্ত্বেও তিনি নিজে মিথ্যা কথা গণমাধ্যমের সামনে বলেছেন, বিতর্কিত করলেন সেনাপ্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা। এটি মনে হচ্ছে আমাদের কাছে এবং প্রশ্ন তৈরি হয়েছে। এই সাক্ষাৎকারে আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রধান উপদেষ্টা নিজেই টেনে এনেছেন। সেখান থেকে প্রশ্ন জাগে যে বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কাদের সহযোগিতায় টিকে থাকতে চায়। প্রসঙ্গটি এসেছে এরকম, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন ছিল এবং প্রশ্নকর্তা সেখানে বলছিলেন যে আপনার প্রশাসন সংখ্যালঘুদের অধিকারের বিষয়টি যেভাবে সামলাচ্ছে তা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করেছে। আপনি কিভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন? এবং এও মন্তব্য করে প্রশ্নকর্তা যে এর মধ্যে সংখ্যালঘুদের উপর সহিংসতা বাড়ছে, তিনি বলেছেন, খুব ভালোভাবেই বলেছেন যে যাদের উপর আক্রমণ করা হচ্ছে তাদের অধিকাংশ আওয়ামী লীগের সমর্থক এবং এগুলো রাজনৈতিক হামলা। এটি ঠিক আছে যে আমরা সমর্থন করি, আসলে সংখ্যালঘু নির্যাতন এভাবে হচ্ছে না। পরবর্তীতে যখন তার কাছে প্রসঙ্গক্রমে প্রশ্ন করা হলো যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছিলেন, তিনি এর নিন্দা জানিয়েছেন। সেই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা কি বললেন যে এটি বেশিরভাগই অপপ্রচার। অবশ্যই অপপ্রচার, আমরা স্বীকার করছি। তিনি বলছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার, এটা দুর্ভাগ্যজনক। এই অপপ্রচার বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা, এটাও সত্য কথা। ভারতের বিভিন্ন গণমাধ্যম যে ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে আমরা জানি, এবং সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এবং ট্রাম্পের প্রসঙ্গে তিনি বলছেন যে যখন ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকে বা তা মোকাবেলা করা সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সেই প্রসঙ্গে তিনি বলছেন যে ট্রাম্পের সঙ্গে অতীতে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এবং রিপাবলিকান পার্টিতেও আমার বন্ধু রয়েছে, ডেমোক্রেটিক পার্টিতে যেমন রয়েছে। এই প্রসঙ্গে তিনি কেন তুললেন? তিনি বলছেন যে তাকে যখন কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছিল তখন হাউস অব রিপ্রেজেন্টেটিভ মার্কিন প্রতিনিধি পরিষদে 100% সমর্থন তিনি পেয়েছিলেন, যেহেতু সেখানে রিপাবলিকান সদস্যরা রয়েছেন, ডেমোক্রেটিক পার্টির সদস্যরা রয়েছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছু উদ্ভব হবে না এমন সংখ্যা আমি দেখছি না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি খুব সহজে পরিবর্তন হয় না, এবং তিনি আবারও সেই রিপাবলিকান দলে তার বন্ধু রয়েছে প্রসঙ্গটি তোলেন। এত হালকা গোছের কথা না তুললে কি হতো না? ডেমোক্রেটিক পার্টিতে তার বন্ধু ছিল, ক্লিন্টন পরিবারের সঙ্গে তার সখ্যতা ছিল, বাইডেনের সঙ্গে তার সখ্যতা ছিল। এখন প্রমাণ করতে হবে যে রিপাবলিকান পার্টিতে তার বন্ধু রয়েছে, এই জন্য তার কোনো সমস্যা হবে না। কেন তিনি বলতে পারেন না যে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে সমর্থন তিনি পেয়েছেন সেটি তার সরকারের বৈধতা, এবং জনগণই তার সরকারকে টিকিয়ে রাখবে, এতে কোনো সমস্যা নেই। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের বা বাইডেন প্রশাসনের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক ছিল সেই ধারা অব্যাহত থাকবে, বলতে পারতেন। কেন তিনি একেবারে হালকা পর্যায়ের কথা, যেগুলো একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, সেই প্রসঙ্গটা তিনি কেন টানতে গেলেন? তার মানে তিনি কোনো শঙ্কার মধ্যে রয়েছেন সত্যি সত্যি। এই জন্য তিনি সুধী ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। কেন এই কথাটা বলছি সেটা আপনাদের কাছে অনেকটা আজগুবি কথা মনে হতে পারে, কিন্তু আপনারা একটা বিষয় চিন্তা করেন, যারা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রে পা দিয়েছিল তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে।
জুলাই আগস্টে অনেকেই বুঝতে পারে নাই যে এই ষড়যন্ত্রকারীরা তাদের নিয়ে ষড়যন্ত্র করে একটা সাজানো গোছানো দেশে ধ্বংসলীলা চালাবে। যখন তারা বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন তারা বুক চাপড়ে আর্তনাদ করে কাঁদে যে আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। কারণ এখন তারা বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার, মান অপমানের শিকার, বিভিন্ন তকমার শিকার। যেমন আনসারদেরকে বলা হচ্ছে আনসার লীগ, যারা জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে আহত লীগ। এই যে তকমা দেওয়া হচ্ছে, এতে কিন্তু তারা বিব্রত। তারা অত্যন্ত সৎ নিয়তে জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে তারা যে ষড়যন্ত্রের শিকার হয়েছে, জামাতি চালের শিকার হয়েছে, সেইটা তারা এখন বুঝতে পেরেছে। এই কারণে এই যে জুলাই আগস্টের যে জনসমর্থন, যেই জনগণ রাস্তায় গেছিল, এই জনগণ কিন্তু এখন আর শহীদ ইউনূস বা এই ষড়যন্ত্রকারীদের সাথে আর নাই। তারা এখন নিশ্চুপ হয়ে গেছে। অর্থাৎ তারা এখন সুযোগ খুঁজছে কি করে এই ষড়যন্ত্রকারীদের বিদায় করা যায়। তো তারা সুযোগ পেলেই কিন্তু আবার বেরিয়ে পড়বে, কারণ তারা ওই ভুল থেকে যে শিক্ষা নিয়েছে সেই ভুলের মাসুল তারা দেবে ইউনূসকে বিদায় করার মাধ্যমে। আরেকদিকে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক, তারা নিত্য পণ্যের ঊর্ধ্ব মূল্যের কারণে এখন ত্রাহি অবস্থা। তাদের সংসার চলছে না, তারা ওষুধ কিনতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে পারছে না। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু এখন মুখ খুলেছে, বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা তো এটা চাইনি, এরকম দেশ চাই নাই। একটা অযোগ্য কুযোগ্য ষড়যন্ত্রকারী এসে এইভাবে দেশের সকল জিনিসের দাম বেড়ে যাবে, আমরা না খেয়ে থাকবো, এটা তারা চায় নাই। তারাও এখন চায় শহীদ ইউনূসের কবে বিদায় হবে। সারা বাংলাদেশের জনগণ এখন অনিরাপদ, তাদের কোথাও নিরাপত্তা নাই। মা বোন রাস্তায় বের হলে তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা হচ্ছে, তারা কেন হিজাব পরে নাই, তারা কেন বোরখা পরে নাই, এই প্রশ্ন তোলা হচ্ছে। অর্থাৎ তাদের এখন কোনো স্বাধীনতা নেই। এই ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় আসার পর সারা দেশে ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, লুটতরাজ বেড়ে গেছে। এই যারা এই সমস্ত ঘটনার শিকার, তারা কিন্তু কোনো নিরাপত্তা পাচ্ছে না। থানায় গেলে তাদের মামলা নিচ্ছে না। এসব বিষয়ে তারা প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসছে অকথ্য নির্যাতন। এই সমস্ত লোক কিন্তু এখন এই সরকারের উপর পুরা বিল্লা হয়ে গেছে। তারা শুধুমাত্র সুযোগ খুঁজছে কি করে এই সরকারের বিদায় করা যায়। এই সমস্ত নির্যাতিত মানুষের কথা পুলিশ না শুনলেও, আর্মি না শুনলেও, আর্মি এবং পুলিশ কিন্তু রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের গ্রেপ্তার করা, নির্যাতন করার জন্য খুব উৎসুক হয়ে বসে আছে। দেশের প্রায় সকল শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে শ্রমিকরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা, বাংলাদেশের বড় বড় শিল্প গোষ্ঠীতে তারা চাকরি করত, এই শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়ার কারণে তাদের কিন্তু এখন কাজ নাই, তাদের চাকরি নাই, তাদের বেতন নাই। তাদের কি অবস্থা? তারা আজকে প্রায় 2-3 মাস যাবত আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তারা আন্দোলন করছে, মিছিল করছে, রাস্তায় বসে পড়ছে, দেখার কেউ নাই। আজ পর্যন্ত দেখবেন কোনো উপদেষ্টা বলেন, এই সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেন, প্রধান উপদেষ্টা বলেন, এই সমস্ত অভাবী মানুষদের, এই সমস্ত গরিব মানুষদের, এই সমস্ত গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে তারা একটি কথা বলছে না। তারা তাদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। কিভাবে তারা দিন গুজরান করছে, কিভাবে সন্তান সন্ততি নিয়ে দুবেলা দুমুঠো ভাত খাচ্ছে, একটা মানুষ খবর নেওয়ার নাই। তারা কি করবে? তারা তো শহীদ ইউনূসের বিদায় চাইবে। তো শহীদ ইউনূসের বিদায় তারা চাবে না কে চাবে? এরকম নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত লক্ষ কোটি মানুষ প্রতিদিন আল্লাহর দুয়ারে মোনাজাত করে, আল্লাহ কবে এদের বিদায় হবে, কবে এরা যাবে, কবে শেখ হাসিনা আসবে, আবার দেশ আগের মতো চলবে। তারা অহরহ এটা অনুভব করছে যে শেখ হাসিনার কাছেই বাংলাদেশটা নিরাপদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছেই তাদের সমস্ত আবদার, বাংলাদেশ আওয়ামী লীগ পারে তাদের সমস্ত আবদার মেটাতে, যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতে এদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, এরকম হাজারো সমস্যা এখন বাংলাদেশের ভাগ্যাকাশে। এই সমস্যা সমাধানের কেউ নাই। উপরন্তু মানুষকে নিয়ে এখন টিটকারি মস্করা করা হচ্ছে, আহত লীগ বলা হচ্ছে, আনসার লীগ বলা হচ্ছে, পতিতা লীগ বলা হচ্ছে। এই যে সমস্ত ব্যক্তিরা জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহত হয়েছে, কেউ কি ইচ্ছা করে তার নিজের অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে দেবে? যেভাবেই হোক তাদের তো অঙ্গহানি হয়েছে, আজকে তাদেরকে বলা হচ্ছে আহত লীগ। এই টিটকারি, এই মস্করা, এই অপমান কিভাবে তারা সহ্য করবে? ষড়যন্ত্রকারীদের মুখের ভাষা, ষড়যন্ত্রকারীদের ব্যবহার কখনোই ভদ্রোচিত হতে পারে না। একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক নেতা তৈরি হয় তার কর্মের মধ্য দিয়ে, তার শ্রমের মধ্য দিয়ে, জনগণকে ভালোবাসার মধ্য দিয়ে, জনগণকে সেবা করার মধ্য দিয়ে।
আর এই ষড়যন্ত্র করে উড়ে এসে জুড়ে বসা মৌলবাদীরা, আবাল টোকাই নাবালক সমন্বয়করা। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এর ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে, সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে। তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে। সেই রব কি? নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ দেশ স্যার। সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের, নব্য মুস্তাক, খন্দকার মুস্তাক, আসিফ নজরুল এবং আসিফ নাহিদ, ওদেরকে জানে যে ওরা প্রতারক, ওরা বাটপার, ওরা ভণ্ড। এরা এদেশের ছাত্র সমাজের সাথে, এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে, চিটারি করেছে, বাটপারি করেছে। কিসের জন্য করেছে? ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য। আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ, সব জায়গার মধ্যে মানুষ ফুঁসে উঠছে। কেন ফুঁসে উঠছে? কেন তারা প্রতারক? কিভাবে প্রতারণা করাচ্ছে এই দেশে? দেখেন যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য? একটি বৈষম্যবিহীন নিয়োগের জন্য, বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য। আজকে কি হচ্ছে এর বিপরীতে? যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। আপনারা কি জানেন, আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয়, সেই পরীক্ষার মধ্যে যাচাই বাছাই শেষে নিয়োগ প্রদান করা হয়। আপনারা কি জানেন, আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছেটা কি? এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে, ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে, এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার, তাদেরকে সারা বাংলাদেশে গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে। ৬৪,০০০ নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া। আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন? পুলিশে বা কোথাও কিভাবে নিয়োগগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় কিভাবে নিয়োগগুলো হচ্ছে, আপনারা কি কারো কাছে কোন খবর আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে? নাই। সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া সারা বাংলাদেশের নিয়ম প্রথা ভেঙে, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং এখন কাজ করছে, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে? অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে। অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে, এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। তাই সারা বাংলাদেশে রব উঠেছে নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান, নাম্বার 1 স্লোগান, নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। সারা বাংলাদেশে রব তুলুন, এদেশ থেকে এদেরকে বিতাড়িত করুন। ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে। গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন, একদিনে চাইলেই কি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়? অবশ্যই করা যায়। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং যারা বিশেষ করে তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন, বিশেষ করে তিতুমির কলেজের ছাত্রছাত্রী ভাইদেরকে, বন্ধুদেরকে বলছি, এই বাংলাদেশে বর্তমান যেই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ফ্যাসিস্ট স্বৈর শাসক ইউনূস সরকার, সেটি তো কোনো নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিক ভাবে করা হয়েছে। এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে, সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে। বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম, আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে। আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল, কিসের আইনের দোহাই দিচ্ছেন, সময়ের দোহাই দিচ্ছেন? এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি। আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তরসূরি।
সে এই বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে ভিক্ষার থালি হাতে দিয়ে সে দেশ থেকে বিদায় নিবে। ওরা বাটপার, ওরা প্রতারক, ওরা চিটার, এরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বিশ্বাসঘাতক। ওরা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশকে, যে দেশটি উন্নয়নের মহাসড়কে ছিল, সেই দেশটিকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এই আসিফ নজরুল, আসিফ নাহিদ, এই গংরা ফ্যাসিস্ট স্বৈর শাসক সুৎখুর মহাজন ইনুস, এটি আজকে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করে দিয়েছে। ওরা শুধু তাই করে নাই, আপনারা জানেন এই দেশের মানুষ যখনই কোনো মানুষের বিপদ আসে, যখনই কোনো মানুষের সমস্যা হয়, তখন এই দেশের মানুষ সেই সমস্যাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। এটা আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের অংশ। যখন কুমিল্লাতে এবং নোয়াখালীতে যখন বন্যা হলো, এদেশের মানুষ তাদের জমানো মাটির ব্যাংকে জমানো টাকা, বাচ্চাদের জমানো টাকা, সব টাকা নিয়ে এই বন্যার্তদের সাহায্যের জন্য দিয়েছিল। এর বিনিময়ে কি হয়েছে? এর বিনিময়ে এই সমন্বয়কারীরা, হাসনাত সার্জিসরা এই টাকা ব্যাংকে জমা রাখিয়ে এই টাকা দিয়ে নতুন নতুন গাড়ি কিনে, এই টাকা দিয়ে তাদের নতুন নতুন পোশাক কিনে, আজকে এদের পোশাকের বাহার দেখেন, গাড়ির বাহার দেখেন, এগুলো দিয়ে সারা বাংলাদেশে এদের রাজনৈতিক উচ্চবিলাস পরিপূর্ণ করছে। সারা বাংলাদেশে ওদের রাজনৈতিক কায়েস মেটাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলায়, উপজেলায় গিয়ে মিছিল সমাবেশ করে বেড়াচ্ছে। আপনারা তো এই জন্য তাদেরকে তো টাকা দেন নাই। আপনারা টাকা দিয়েছেন বন্যার্তদের সাহায্যের জন্য, সরল বিশ্বাসে আপনারা ওদেরকে টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা ওরা মেরে দিয়ে এদেশের জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বাটপারি করেছে। তাই সারা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে নব্য মুস্তাক আসিফ স্যার, আসিফ নাহিদ বাটপার। এই স্লোগান আজকে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আজকে আমি যেটি দেখলাম যে আজকে কলেজের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে, তাদেরকে একজন সেনাবাহিনীর একজন ঢাল নিয়ে সিভিল পোশাকে একজন লোককে পিটাচ্ছে। এরা কারা? এরা কারা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর এইভাবে আঘাত করছে, ছাত্রছাত্রীদেরকে এভাবে গরু বাছুরের মতো পিটাচ্ছে? এই কোমলমতি ছাত্রছাত্রীদের কি জীবনের কোনো মূল্য নেই? 5ই আগস্টে সরকার পতনের জন্য এরা ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি কেটেছে। ওরা ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে। ছাত্রদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ওরা আন্দোলনে নেমেছিল যে যত ছাত্র খুন করা যাবে আন্দোলন তত দানা বাঁধবে। সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা ছাত্রদেরকে হত্যা করার জন্য নিজেরা ছাত্রদেরকে হত্যা করে 7.62 রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন দানা বাঁধিয়েছিল। এই সরকার হটিয়েছিল। এটা ছিল তাদের পরিকল্পনার অংশ। ওরা ছাত্রদের প্রতি ন্যূনতম কোনো মায়া, মহব্বত, ভালোবাসা নেই। আজকে কিভাবে ছাত্রদেরকে আজকে এই ঢাকার রাজপথে ছাত্রদেরকে কিভাবে পিটানো হলো, পিটিয়ে তাদেরকে মাটিতে শুয়ে দেওয়া হলো। এটি কোন সভ্য দেশের সভ্য ইতিহাসে এরকম জঘন্য ঘটনা ঘটতে পারে না। তাই আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, স্মরণ করিয়ে দিয়ে বলছি, আপনারা মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্রদের উপরে যখন হাত দিয়েছিলেন, তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পতন ত্বরান্বিত হয়েছিল এবং তাদের পতন নিশ্চিত হয়েছিল। আজকেও যারা আপনাদের ছাত্রদের গায়ে হাত দিচ্ছেন, তাদের পতন নিশ্চিত। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে বলবো, আপনারা জেগে উঠুন। আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই খন্দকার মুস্তাকের উত্তরসূরি আসিফ নজরুল স্যার, আসিফ নাহিদ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা প্রমাণ করুন তাদেরকে ক্ষমতা থেকে, এই ইনুস গংদের, আসিফ নজরুল, আসিফ নাহিদদের ক্ষমতা থেকে বিতাড়িত করে আপনারা প্রমাণ করুন এই বাংলাদেশের ইতিহাসে আপনারাও সেরা অংশ, আপনারা একটি সেরা বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে সেই চ্যালেঞ্জ দিলাম, আপনারা ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখান। ইনশাল্লাহ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই চক্রকে, এই ইনুস গং চক্রদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ সকলে ঘরে ফিরে যাব। ইনশাল্লাহ খেলা শুরু হয়ে গিয়েছে। সবাই যার যার মতো করে প্রস্তুতি নিন। যার ঘরে যা আছে তাই নিয়ে প্রস্তুতি নিন। ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। আর স্পেশালি ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে বলবো, আপনারা ঘরে ঘরে টাটা তৈরি করুন। এদেরকে বিতাড়িত না করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ এই ইনুস গংদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। ইনশাল্লাহ সবাই জেগে উঠুন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।
চলুন আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।